আষাঢ়ের তোড়জোড় বৃষ্টিতে নদী উপচে গ্রামের পথঘাট সব একাকার হয়ে যায়। রতনবাবুর বারান্দায় ততক্ষণে আধ বন্যা। ঘরের ভেতর 3 হাঁটু উঁচু খাটের উপর শুকনো তক্তা পেতে বসে থাকে প্রভাবতী দেবী। মুখে মহা বিরক্তির ছাপ নিয়ে সে পানের বাটা থেকে সুপারি কাটতে ব্যস্ত থাকে। অন্যদিকে বারান্দার খুঁটি ধরে দূর আকাশে চেয়ে থাকে শিক্ষক রতনবাবু। ঘরের এক কোণে রেশনের চালের বস্তা সামলাতে ব্যস্ত তার ছেলে রঞ্জন। রঞ্জনের স্ত্রী তুলি একটা পুরানো পেতলের হাঁড়িতে চাল ডাল ধুয়ে রাখার চেষ্টা করে। বলি রঞ্জন, তোর ওই চরের বাপের বাড়ির বউ কি হাত পা গুটিয়ে বসেই দিন কাটাবে? চারিদিকে বান ডাকছে আর উনি হাঁড়ি কড়াই আঁকড়ে বসে আছেন, একটা বস্তা গুছানোরও ক্ষমতা নেই। মা, তুলি তো সকাল থেকে রান্নাঘরের হাঁড়ি পাতিল সব উঁচু জায়গায় তুলছে, একাই তো সব করছে। থাম তুই, বউয়ের ওকালতি করবি না। কাজের ছাড় দেখলেই বোঝা যায় কেমন বাপের বাড়ির শিক্ষা। মা, আমি তো চালের বস্তাগুলো প্লাস্টিকে মুড়ে খাটের উপর রাখার ব্যবস্থা করছি। ঠিক তখনই বাইরে সাঁতারের ছপ আওয়াজ এবং এক বিকট বাঁশির আওয়াজ পাওয়া যায়। বারান্দার মুখে একটা বিশাল প্লাস্টিকের ভেলা এসে থামে। তাতে দুটো ল্যাম্প, প্রকাণ্ড এক কাঁসর ঘণ্টা আর লাইফ জ্যাকেট গায়ে চাপিয়ে দাঁড়িয়ে থাকে এক তরুণী। মাথায় হেলমেট, চোখে লাল রঙের চশমা। সেটা ছিল তিয়াশা, তুলির শহরের শৈশব বান্ধবী, যে নিজেকে স্বঘোষিত বিপদ বান্ধব সমাজকর্মী বলে দাবি করে থাকে। সবাই শোনো, বিপদ সীমার ওপর দিয়ে বানের তোড় বয়ে যাচ্ছে। উদ্ধারকারী দল, তিয়াশা দল অলরেডি পৌঁছে গেছে। কাকে বাঁচাতে হবে? তুলি, তুই কোথায়? ওরে বাবা, ইনি কে? কোনো সরকারি উদ্ধার দলের বড় কর্মকর্তা নাকি? তিয়াশা ভেলা থেকে ড্রামের ওপর লাফিয়ে পড়ে বারান্দায় উঠে যায়। একদম নয় কাকাবাবু, আমি তুলির নিজস্ব উদ্ধারকারী দল। তুলি, ঝোলা রেডি কর, তোকে এই অপয়া হিংসুটে শ্বশুরবাড়ির বন্দি খাঁচা থেকে আমি মুক্তি করতে এসেছি। কি বললি তুই ছুরি? অপয়া খাঁচা মানে? তোকে কে আসতে বলেছে এখানে? আমার সখীর মনের ডাক পেয়েছি আমি। আর এই যে আপনি প্রভাবতী দেবী, তাই তো? মুখ দেখলেই বোঝা যাচ্ছে অত্যাচারী শাশুড়ি। গ্রামে বন্যায় এসেছে আর আপনি বউকে দিয়ে চাল ডাল ধোয়াচ্ছেন, সারাদিন জলের মধ্যে কাজ করাচ্ছেন, রান্না বান্না করাচ্ছেন, আর আপনি সবসময় শুকনো জায়গায় বসে আছেন। এটা কিন্তু মারাত্মক অন্যায়। তিয়াশা, এসব তুই কি বলছিস? আর এই সাজগোজেই বা তুই এখানে কেন এসেছিস? তুলি, তোকে বাঁচানোর অভিযান এটা। রঞ্জন দাদা, আপনার প্রতি আমার কোনো ব্যক্তিগত রাগ নেই, কিন্তু আপনি একজন চুপচাপ থাকা স্বামী। বউ বন্যায় ভেসে যাচ্ছে আর আপনি বস্তা বাঁধছেন। ধিক্কার। তুলি, চল, আমার কাঠের জানে উঠবি। তিয়াশা, এটা কোনো যাত্রাপালা নয়, বন্যা স্বাভাবিকভাবেই বাড়ছে। আমরা ঘরের ওপরের মাচায় উঠলেই নিরাপদ। তুমি মিছেমিছি তুলিকে ভয় দেখাচ্ছ কেন? মাচা? ওই উইপোকা ধরা মাচাই তুলি থাকবে? একদম না। তুলি যাবে নিরাপদ আশ্রয় কেন্দ্রে, কোনো শর্ত ছাড়াই। তোর অত দয়া উঠলে তুই নিজে গিয়ে বানের তোড়ে ভেসে যা। আমার ঘরের বউ আমার ভিটাতেই থাকবে। রঞ্জন, নামিয়ে দে এই পাগলিকে। খবরদার, আমাকে স্পর্শ করলে থানায় বিচার দেব। তুলি, আর কোনো অন্যায় সহ্য করা নয়। ব্যাগ তোল। তিয়াশার অবিরাম চেঁচামেচি এবং হুমকির মুখে তুলি বাধ্য হয়ে ছোট একটা কাপড়ের ব্যাগ নিয়ে ভ্যাবাচ্যাকা অবস্থায় তিয়াশার জাঁকজমকপূর্ণ কায়দায় বানানো ভেলায় গিয়ে উঠে পড়ে। তিয়াশা এক হাতে লগি এবং অন্য হাতে ছিটকানি নিয়ে সামলানোর চেষ্টা করতে থাকে, কিন্তু গন্ডগোল বাঁধে নদীর তোড়ে। গ্রামের মূল ড্রেন এবং নদীর তোড় এক হয়ে উল্টো ঘূর্ণি তৈরি হয়। তিয়াশার বিশাল ভেলা সামনের দিকে না গিয়ে এক জায়গায় গোল গোল ঘুরতে থাকে। বাড়ির চালে বসে দেখতে থাকা প্রতিবেশী নবীনচন্দ্রবাবু এবং তার স্ত্রী বাসন্তী দেবী খুবই অবাক হয়ে বলে, ওরে রঞ্জনের মা, দেখে যা, তোর বউয়ের শহুরে বান্ধবীকে দেখে যা। বড় নৌকা ভেবে প্লাস্টিকের ড্রাম নিয়ে এসে এখন তো নাগরদোলা খেলছে। খাক ওদের নাগরদোলা, যেমন গুরু তেমন তার শিষ্যা। বানভাসিতে গোল গোল ঘুরে আজকে সারা রাত কাটাক। ওগো হেলমেটওয়ালি বোন, লগিটা তো উল্টে ধরেছো। বাঁশ জলে না পুঁতে বাতাসে নড়ালে নৌকা এগোবে কিভাবে? কাকা বাবু, আমাকে লগি চালাতে শেখাতে হবে না। এটা নতুন যুগের চালনা পদ্ধতি। তুলি, তিয়াশার বুদ্ধি ফেল করেছে। তোমরা দুজন ওখান থেকে লাফ দিয়ে আমাদের কলা গাছের ফেলায় চলে এসো। বানের তোর কিন্তু গভীর হচ্ছে। কখনো নয়, হার মানা তিয়াশার অভিধানে নেই। তুলি, ধর ধর, ওই কড়ই গাছটা ধর। তিয়াশা এক হাতে কড়ই গাছের ডাল ধরতে গিয়ে লগিটা ফেলে দেয়, আর অমনি দড়িতে বাঁধা নীল ড্রামগুলো একসাথে আলগা হয়ে দূরে ভেসে চলে যায়। ভেলা একপাশে মারাত্মকভাবে কাত হয়ে পড়ে।
মুহূর্তের মধ্যে ভেলা উল্টে গিয়ে তুলি এবং তিয়াশা দুজনেই বানের তোড়ে হাবুডুবু খেতে শুরু করে। বানের তোড় থেকে কোনো মতে নবীনচন্দ্রবাবুর কলা গাছের ভেলায় চেপে তুলি এবং তিয়াশা দুজনেই রক্ষা পায়। বেশ কিছুক্ষণ পর তারা গিয়ে পৌঁছায় গ্রামের আশ্রয় কেন্দ্র স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ভবনে। দোতলার 2 নম্বর ক্লাসরুমে ঠাঁই হয় তুলি এবং তিয়াশার। কাকতালীয়ভাবে রতনবাবু, প্রভাবতী দেবী এবং রঞ্জনও একই ক্লাসরুমের অন্য কোণে চট বিছিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর রঞ্জন লুকিয়ে লুকিয়ে এক বাটি গরম খিচুড়ি নিয়ে তুলির সামনে এসে দাঁড়ায়। তুলি, অনেক তো হট্টগোল হলো, এই খিচুড়িটুকু খেয়ে নাও। মা তৈরি করেছেন শুকনো চিড়ে আর রেশনের চাল ফুটিয়ে। তুলি হাত বাড়াতেই তিয়াশা এক টানে বাটিটা হাত থেকে সরিয়ে দেয়। খবরদার তুলি, বাইরের মানুষের খাবার গ্রহণ করবি না। এই খাবার খেয়ে যদি তোর পেট খারাপ হয় তার দায় কে নেবে? তিয়াশা, তোমার সমস্যাটা কি বলো তো? মা নিজে হাতে রেঁধে পাঠিয়েছেন, তুমি সেই সকাল থেকে না খাওয়া। তুই কেন ওকে অনুনয় করছিস রঞ্জন? যে বউ বান্ধবীর কথায় লাফিয়ে বানের মধ্যে ঝাঁপ দেয়, তার জন্য খিচুড়ি অপচয় করার দরকার নেই। ও ওই হেলমেটওয়ালি লাল চশমাই চিবিয়ে খাক। কাকিমা, আপনার এই অন্ন খোটা দেওয়ার মানসিকতাই প্রমাণ করে আপনি কতটা হিংসুটে। আমরা স্বাবলম্বী, নিজের খাবার আমরা নিজেই বানিয়ে খাবো। তা রেঁধে খাবে কিসে মা? পুরো আশ্রয় কেন্দ্রে কাঠ বা শুকনো খড় কিছুই নেই, দেশলাই পর্যন্ত ভিজে কাদা। অসম্ভব বলে কিছু নেই। তুলি, বের কর তো আমার ব্যাগ থেকে আতশ কাচ আর শুকনো কাগজ। রোদ না থাকলেও আমরা ঘষা দিয়ে আগুন জ্বালাবো। এই বলে তিয়াশা ক্লাসরুমের এক কোণে থাকা ভাঙা টেবিলের একটা শুকনো পায়া বার করে। নিজের মেকআপ বাক্স থেকে সে তেল এবং স্যানিটাইজার ঢেলে উনুন বানানোর চেষ্টা করে। স্যানিটাইজারের উপর লাইটারের হালকা আগুন পড়তেই নীল শিখা জ্বলে ওঠে, কিন্তু বেঞ্চের ওই পালিশ করা কাঠে আগুন লাগতেই বিশ্রী কালচে ধোয়া পুরো ক্লাসরুমে ভরে যায়। ওরে বাবারে, ধোয়ায় চোখ গেল রে। ওই মেয়ে আশ্রয় কেন্দ্র পোড়াতে এসেছে। ওরে রাক্ষসী ছুরি, তুই কি আমাদের ধোয়া দিয়ে মারবি? রঞ্জন, ভিজা চটটা নিয়ে আয়। রঞ্জন এক বালতি ঘোলা জল এনে তিয়াশার আগুনের উপর ঢালতেই এক বিকট শব্দ হয় এবং কালচে ধোয়ার ছাই একেবারে তিয়াশা, তুলি ও প্রভাবতী দেবীর মুখে গিয়ে ছিটকে পড়ে। তারা দেখতে ভূতের মতো কালো হয়ে যায়। এমন ঘটনার ফলে আশ্রয় কেন্দ্রে উপস্থিত সবাই মিলে তুলি ও তিয়াশাকে ভীষণই বকাবকি করে। পরের দিন সকালে ডিঙি নৌকায় করে স্থানীয় এক সামাজিক সংগঠনের সেবকেরা ত্রাণ বিতরণ করতে আসে। তারা লাইন ধরে শুকনো রুটি, গুড় এবং খাওয়ার স্যালাইন বিতরণ করতে থাকে। লাইনের একেবারে সামনে গিয়ে প্রভাবতী দেবী হাত বাড়িয়ে বলে, ও বাবা, আমার ঘরে অসুস্থ ছেলে আর বুড়ো মানুষ আছে, আমাকে 2টো পরিবার অনুযায়ী ডাবল প্যাকেট দাও। মাসিমা, নিয়ম এক পরিবারের জন্য একটাই প্যাকেট, পেছনের লোককে সুযোগ দিন। শোনো ভাই, এই বিতরণ পদ্ধতিতে কিন্তু চরম অন্যায় হচ্ছে। তোমাদের খাবার বন্টনের কোনো নিয়ম আছে? এই যে অন্যায়ের শিকার মেয়েটি, এ কিন্তু গত 24 ঘন্টা ধরে না খেয়ে আর মানসিক চাপে ভুগছে। এই মেয়েকে এখনই পুষ্টিকর খাবারের প্যাকেট দেওয়া হোক। কিসের পুষ্টিকর খাবার রে? কাল রাতে তুই তো আমার ছেলের পাঠানো খিচুড়ি ফেলে দিলি, এখন আবার ত্রাণের লোভে নাটক করছিস। তিয়াশা প্লিজ তুই থাম, সবাই হাসাহাসি করছে। হাসতে দে তুলি, নিজের অধিকার ছিনিয়ে নিতে হয়। রঞ্জন দাদা, আপনি একজন পুরুষ মানুষ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ত্রাণ পাওয়ার দৃশ্য দেখছেন, আপনার স্ত্রীর খাবারের দায়িত্ব কে নেবে? তিয়াশা, এবার অনেক হয়েছে। তুমি হতে পারো তুলিকার বান্ধবী, তাই বলে আমাদের জীবনের প্রতিটা পদে পদে এসে এরকম নাটক সৃষ্টি করার অধিকার তোমাকে কে দিয়েছে? নাটক? আমার বিপদ থেকে উদ্ধার করাকে তুমি নাটক বলছো? তুলি, তুই শুনতে পাচ্ছিস তোর স্বামীর এই নির্মম কথা? তুলি এবার সহ্য করতে না পেরে চিৎকার করে ওঠে। হ্যাঁ, রঞ্জন ঠিকই বলছে, তুই সাহায্য করতে আসিসনি, তুই এসেছিস তোর ওই বড়াই আর সমাজসেবার বাহাদুরি দেখাতে। তোর ড্রাম ভেলা উল্টে আমরা ভাসলাম, তোর উনুনের আগুনে ক্লাসরুম অন্ধকার হলো, আর এখন তুই আমার শাশুড়ির সাথে ত্রাণ নিয়ে কাড়াকাড়ি করছিস। তুই দয়া করে শান্ত হবি একটু। তুলির কথা শুনে তিয়াশা একেবারে স্তব্ধ হয়ে যায়। তুলি, তুই আমাকে এভাবে সবার সামনে অপমান করলি। আমি তোর বান্ধবী, তোকে বাঁচাতে এলাম, তোকে উদ্ধার করতে এলাম, আর তুই। তুলির কথা শুনে তিয়াশার খুবই খারাপ লাগে, তাই সে একটা পাশে গিয়ে মন খারাপ করে বসে পড়ে। বিকেলের দিকে আবার মেঘ নেমে বৃষ্টি শুরু হয়। আশ্রয় কেন্দ্রের নিচতলার বাণীর মধ্যে হঠাৎ করে একটা গোখরো সাপ ভেসে আসে। লোকজনের চেঁচেমেচিতে তোলপাড় শুরু হয়। প্রভাবতী দেবী তখন দোতলা সিঁড়ির কোণে একটা প্লাস্টিকের ওপর বসে থাকে।
কিন্তু হঠাৎ করে সে চেঁচিয়ে ওঠে, ওরে বাবারে, কিসে যেন কামড় দিল রে। রঞ্জন এবং রতনবাবু দৌড়ে আসে। প্রভাবতী দেবীর ডান পায়ের গোড়ালিতে দুটো স্পষ্ট সাপের দাঁতের দাগ দেখা যায়, আর সেখান থেকে বিষাক্ত লাল রক্ত বেরোয়। মাকে সাপে কেটেছে, কেউ একটা ওষুধওয়ালা ডাকো। নৌকা কোথায়? এই তুফানের মধ্যে সদরের হাসপাতালে যাওয়া তো অসম্ভব। তোর যেভাবে বাড়ছে কোনো ভেলাও তো চলবে না। এমত অবস্থায় ভিড় ঠেলে সামনে আসে তিয়াশা। তিয়াশা তার প্রাথমিক চিকিৎসার একটা বড় স্টিলের বাক্স বার করে। বাবা, ওই মেয়ে আবার এসেছে। এখন সাপের কামড়ে আবার কি বুদ্ধি দেখাবে কে জানি। সবাই সরুন, এটা একটা জরুরি চিকিৎসা সময়। তিয়াশা প্রভাবতী দেবীর পায়ের কাছে বসে বাক্সের ভেতর থেকে একখানা ধারালো পরিষ্কার ব্লেড এবং জীবাণুনাশক বার করে। রঞ্জন দাদা, ওনার পা শক্ত করে ধরো। তুলি, টর্চ লাইটটা ক্ষতস্থানে ধর। চেরা দিয়ে বিষাক্ত রক্ত কিছুটা বার করে দিতে হবে, যাতে বিষ শরীরে না ছড়ায়। এই বলে তিয়াশা খুব সতর্কতার সাথেই প্রভাবতী দেবীর পায়ের ক্ষতস্থানে ছোট একটা পোঁচ দেয়। রক্ত ফিনকি দিয়ে বেরোতে শুরু করে। তিয়াশা কোনো দ্বিধা না করে নিজের মুখ দিয়ে সেই ক্ষতস্থানের বিষাক্ত রক্ত চুষে বের করে বাইরে থুতু দিয়ে ফেলতে থাকে। ওরে মেয়ে, তুই কি করছিস? তোর পেটে বিষ ঢুকে যাবে রে। একদম কথা বলবেন না কাকিমা। তুলির শাশুড়ি মা মানে আপনি আমারও গুরুজন। আপনাকে বাঁচানো এখন আমার একমাত্র কাজ। তিয়াশা পরপর 4-5 বার বিষ চুষে ফেলে জায়গাটা ভালোভাবে ওষুধ দিয়ে ধুয়ে এবং শক্ত ব্যান্ডেজ করে বেঁধে দেয়। উপস্থিত পুরো আশ্রয় কেন্দ্রের মানুষ অবাক হয়ে দৃশ্যটা দেখতে থাকে। মা তিয়াশা, তুমি সত্যি আমাদের চোখ খুলে দিলে। তোমার এই বড় মন আমরা চিনতে পারিনি। আমাকে ক্ষমা করে দিস রে মা। তোকে আমি কত খারাপ মন্দ বলেছি। তুই তো দেবদূতের মতো এসে আমার প্রাণ বাঁচালি। কাকিমা, আমার ড্রাম দিয়ে তৈরি ভেলা ফেল করতে পারি, দেশলাইয়ের রান্না ভুল হতে পারে, কিন্তু বান্ধবীর পরিবারকে বিপদে ফেলে পালিয়ে যাওয়া তিয়াশার নীতিতে নেই। আমি যে এখানে শুধুমাত্র আমার বান্ধবীকে বাঁচাতে এসেছি তা নয়, বান্ধবীর পরিবারকে রক্ষা করাও আমার কর্তব্য। কিন্তু কাকিমা, এখন থেকে আপনি আর তুলিকে বাপের বাড়ির খোঁটা দেবেন না, আর ওর উপর কোনো অত্যাচারও করবেন না। না হলে আমি কিন্তু আবার ঢাল হয়ে দাঁড়াবো, তা সে ড্রাম ভেলা নিয়ে হোক কিংবা চিকিৎসার বাক্স নিয়েই হোক না কেন। আর রঞ্জন দাদা, স্ত্রীকে ভালোবাসবেন, তবে মাঝে মধ্যে একটু সাহসের পরিচয়ও দেবেন। তিয়াশার কথা শুনে রঞ্জন এবং তার বাবা মা খুবই লজ্জিত হয়ে পড়ে। তাই তারা হাত জোর করে তুলির কাছে ক্ষমা চেয়ে নেয়। দিন 4 পর প্রখর রোদ ওঠে। নদীর তোড় হুহু করে নেমে যেতে শুরু করে। গ্রামবাসীরা আবার আশ্রয় কেন্দ্র ছেড়ে নিজেদের ভিটায় ফিরে যায়। সময়টি ছিল শীতকাল। বৃষ্টি হওয়ার কোনোই কথা ছিল না, কিন্তু হঠাৎই আবহাওয়া খারাপ হওয়ায় সেদিন প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়। সেদিন সোমা তাদের বাড়িতে বৃষ্টির ফলে জমে থাকা জল পরিষ্কার করছিল। তখন সেখানে তার বাবা মা চলে আসে। মা, তুই এরকম কেন করিস বল? এই শীতের দিনে এরকম জল ঘাটাঘাটি করলে তোর তো ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ গো, একে তুমিই কিছু বলো। আমি তো কখন থেকেই বলছি, কিন্তু আমার কথা কে শোনে বলো? আমাদের গরিবের ঘরে বৃষ্টি হলে সারাদিনই এরকম জল পড়বে। তুই কি সারাদিন এরকম করতে থাকবি? আরে তোমরা একটু চুপ করো তো, আমার কিছু হবে না। এই তো প্রায় হয়েই এসেছে, আর এগুলো না পরিষ্কার করলে আমরা রাতে ঘুমাবো কোথায়? তোমরা কি ভেবেছো একবারও? শুধু বলে কেন করছিস কেন করছিস, কেউ রাতের কথা একবারও ভাবে না। বলছি বাবা, তোমাকে কতবার বলেছি যে বাড়িটি মেরামত করো, আমার কথা কেই বা শোনে? সোমা খুবই দারিদ্রতার মধ্যে দিয়ে তার মা রূপালী দেবী এবং তার বাবা পয়লান বাবুর সঙ্গে বাস করত, আর এতে সোমার কোনো দুঃখও ছিল না। তার বাবা মাও সোমাকে নিয়ে খুবই গর্বের সঙ্গে থাকত, কারণ সোমা মেয়ে হলেও সে ছেলেদের থেকে কোনো অংশেই কম ছিল না। তারা সোমাকে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে, হ্যাঁ গো, সোমা তো ঠিকই বলছিল। তা তুমি বাড়িটা মেরামত করতেই তো পারো। বর্ষাকাল চলে এলে তো বাড়িতে টেকা মুশকিল হয়ে পড়বে। আর রূপালী, বর্ষাকাল এলেও বা কি, রাতে আমার ঘুম কিভাবেই বা হবে বলো? আমার বাড়িতে যে বিবাহযোগ্য মেয়ে আছে, মেয়ে বিদায়ের চিন্তা যার মাথায় থাকে সে কি আর শান্তিতে ঘুমাতে পারে বলো? হ্যাঁ, সেটা তো ঠিকই বলেছো, কিন্তু আমাদের খেয়ে পড়ে তো বাঁচতে হবে, তাই না? আর তুমি চিন্তা করো না, দেখবে উপরওয়ালা আমাদের মেয়েকে ঠিক বিদায় করে দেবে। একদিকে সোমার বাবা মা তার বিয়ে নিয়ে হাজারো দুশ্চিন্তা করছিল, আর অন্যদিকে সোমা বিছানায় শুয়ে শুয়ে আলাদাই কিছু ভাবছিল।
আমি এই বাড়ি থেকে কখনোই যাব না। বাবা মায়ের সঙ্গে ছেলের মতোই থাকবো। আর আমি থাকবো নাই বা কেন? আমার তো ভাই বোন কেউ নেই। আর এখন যদি আমিও বিয়ের পর শ্বশুর বাড়ি চলে যাই, তাহলে বৃদ্ধ বয়সে আমার বাবা মাকে কে দেখবে? বেশ কয়েক মাস কেটে যায়। একদিন গ্রামের একটি লোক সোমার জন্য একটি সম্বন্ধ নিয়ে আসে। দেখুন পয়লান বাবু, আপনারা তো জানেনই আপনাদের কেমন অবস্থা। তা বেশি ভালো বাড়ির সম্বন্ধ আসার তো কথা নয়, কিন্তু আপনার মেয়ে শুধু কাজকামে পারদর্শী আর দেখতে শুনতে ভালো বলেই চিত্রা দেবী তার ছেলের জন্য আপনার মেয়েকে পছন্দ করেছেন। হ্যাঁ ঘটক মশাই, মেয়ের বিষয়ে আপনারা তো সকলেই জানেন ও কেমন। শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন আমার মেয়ের বিদায়টা ভালোই ভালোই হয়ে যায়। এভাবেই কথাবার্তা বলে এবং চিত্রা দেবী আসার দিন ঠিক করে ঘটকটি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর, এটা কি হলো বাবা? আমার বিয়ের জন্য কে দেখাশোনা করতে বলেছে তোমাকে? আর আমি বিয়ে করব কে বলেছে তোমাদের? কে আবার বলবে রে মা? বিয়ের বয়স হলে সবাইকেই বিয়ে করতে হয়, সে গরিব হোক কিংবা বড়লোক, মেয়ে হোক কিংবা ছেলে। আর এটা তো আমাদের ভাগ্যের ব্যাপার যে তোর এত ভালো একটা বাড়ি থেকে সম্বন্ধ এসেছে। ও আচ্ছা, তার মানে তোমরা এতদিনে এই বুঝলে? আমার কি এই বাড়িতে থাকতে অসুবিধা হচ্ছে নাকি যে তোমরা আমাকে এই বাড়ি থেকে তাড়াবে বলে উঠে পড়ে লেগেছো? বাবা, তুমি কিছু বলবে তো? তোমরা আমাকে বিদায় করা নিয়ে এত কেন উঠে পড়ে লেগেছো? আমাকে কি তোমাদের বোঝা মনে হচ্ছে? আরে মা, সেটা কথা নয়। তোকে বিদায় করতে কার মন চাই বল মা? আমার আয়ত্তে থাকলে তো তোকে আমি সারা জীবন আমার বুকে আগলে রেখে দিতাম। কিন্তু কি করব বল মা, মেয়েরা তো পরের হয়েই যায়। যতই কষ্ট হোক না কেন, একদিন তোকে বিদায় তো করতেই হবে। আর তুই না বলিস না মা। পয়লান বাবু তার মনকে শক্ত করেই কথাগুলো বলছিল, কিন্তু তার চোখের জল তার দুর্বলতাকে সকলের সামনে ফুটিয়ে তোলে। এগুলো দেখে সোমাও ব্যাপারটা বুঝে যায়। তার যে বিদায়ের সময় চলে এসেছে, সে এটা পরিষ্কার বুঝতে পারছিল। সময় কাটতে থাকে। ঘটকটির কথা অনুযায়ী কয়েকদিনের মধ্যেই চিত্রা দেবী সোমাকে দেখতে তাদের বাড়িতে আসে। পলায়ন বাবুর ঘরবাড়ি দেখে চিত্রা দেবীর মুখের ভঙ্গিমা পরিবর্তিত হয়ে যায়। দিদি, কিছু জল খাবার নিন না। আমার স্ত্রী রূপালী আপনার জন্য অনেক যত্নের সঙ্গে বানিয়েছে। না না, খাবারগুলো একটু ওখানেই রাখুন। আমার যেমন তেমন খাবার খেলে স্যুট করে না। ওসব বাদ দিয়ে যে বিষয়ে কথা বলতে এসেছি সে বিষয়ে কথা বললে ভালো হয়। হ্যাঁ, তা বলুন না কি বলবেন। আমার মেয়ে তো আপনি দেখলেনই। হ্যাঁ হ্যাঁ, দেখলাম। তবে ঘটক মশাই যেভাবে বলল, সেরকম তো কোনো মিল খুঁজেই পেলাম না আমি। বলল যে আপনার মেয়ে ফর্সা, দুধে আলতায় গোলা, কিন্তু এখন তো দেখছি রঙে একটু চাপা। আমার তো এর থেকে বেশি ফর্সা মেয়ের দরকার ছিল। আর হাইটটাও তো শর্ট মনে হচ্ছে। না, আমার প্রত্যাশা অনুযায়ী মেয়ে হলো না। আমি ভেবেছিলাম এক আর হলো আর এক। দিদি, সোমার রং আপনার পছন্দ না হলেও দেখবেন সোমার কাজ আপনার ঠিকই পছন্দ হবে। তার গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। আপনি সোমার বিষয়ে আমাদেরকে কখনোই নালিশ করতে পারবেন না। ওসব চিড়ে ভেজানো কথা বাদ দিন। আপনার মেয়ে অনেক ফর্সা হলে দেখা যেত, কিন্তু যেহেতু নয় সেহেতু কিছু তো লাগবে। মানে এমনি এমনি তো আর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না। আশা করি আমার কথা বুঝেই গেছেন আপনারা। চিত্রা দেবী যে কিসের কথা বলতে চাইছিল পয়লান বাবু পরিষ্কারই বুঝে যায়। সে তার মেয়ের ভালো বড়লোক বাড়িতে বিদায় করার উদ্দেশ্যে বিয়েতে যৌতুক দিতেও রাজি হয়। এটা শুনে চিত্রা দেবী মনে মনে খুশি হয়। ছেলের বিয়েতে মোটা টাকা যৌতুক পাবে ভাবতে ভাবতেই সে সেখান থেকে চলে যায়। এদিকে পয়লান বাবু মেয়ে বিদায় করার জন্য যৌতুক দিতে রাজি তো হয়েছিল, কিন্তু তার কাছে দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। হ্যাঁ গো, তুমি যে সোমার বিয়েতে যৌতুক দেবে বলে দিলে, কিন্তু তুমি অত টাকা পাবে কোথা থেকে? আর চিত্রদেবীর ইঙ্গিত অনুযায়ী উনি তো অনেক কিছু নেওয়ারই ধান্দা করছিলেন। হ্যাঁ, আমি সবই বুঝেছি, কিন্তু কি করব বলো? না দিলে তো কোনো উপায় নেই। এখন সমাজে যৌতুক ছাড়া মেয়ে বিদায় হয় না। আর আমি টাকার জন্য যদি এই সম্বন্ধকে অস্বীকার করি, তাহলে আমাকে লোকে কী বা বলবে? না না, এরকম হবে না। প্রয়োজনে আমি নিজে বিক্রি হয়ে যাব, কিন্তু তবু আমার মেয়ের বিয়ে আমি দেবই। পয়লান বাবু এরকমই অবিচল সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু কিছুতেই টাকা জোগাড় করতে পারছিল না। সে তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কাছ থেকে টাকা ধার নেওয়ার সিদ্ধান্ত নেয়। বেশ কিছুদিন সে বাড়ি বাড়ি ঘুরতে থাকে, কিন্তু তারা সকলেই কিছু না কিছু বাহানায় তাদের ফিরিয়ে দিচ্ছিল।
শেষ পর্যন্ত সে ভেবেই নিয়েছিল যে তার হয়তো আর মেয়েকে বিদায় করা হবে না। দেখো পয়লান, মেয়ে বিদায় করে এত সহজ নয়, বুঝেছো? একটু তো কারখট পোড়াতেই হবে। এই দেখো না, আমার মেয়ের বিদায়ের সময় তো আমাদের খামার বাড়িটা বিক্রি করতে হলো। কিন্তু আমার কি বা আছে বিক্রি করার মতো? আজীবন লোকের জমিতে কাজ করে এসেছি, শুধুমাত্র থাকার বাড়িটা। এই সত্যিই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমাদের বাড়িটা আছে। আমি বরং বাড়িটাকেই বিক্রি করে দেব, আর তারপর মেয়ে বিদায় হয়ে গেলে আমরা রাস্তায় থাকলেও শান্তি পাবো। ঠিক আছে বাবু, আসছি। বহু বেদনা নিয়ে শেষ পর্যন্ত পয়লান তার বাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত নেয়। সেই কিছু টাকার বিনিময়ে তাদের একমাত্র থাকার বাড়িটিও বিক্রি করে দেয়। সেই টাকা দিয়েই সে তার মেয়ের শ্বশুর বাড়িতে দেওয়ার জন্য যৌতুক সামগ্রী কিনে ফেলে, আর এগুলো সে তার মেয়েকে না জানিয়েই করেছিল। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। চিত্রা দেবী তার একমাত্র ছেলে সঞ্জুকে বর সাজিয়ে বেশ আনন্দের সঙ্গে বরযাত্রী সমেত সেখানে এসে উপস্থিত হয়। কিন্তু হঠাৎই চিত্রা দেবীর চোখ বউয়ের বাপের বাড়ির যৌতুক সামগ্রীর দিকে পড়ে। একই মশাই, মেয়েকে বিদায় করছেন আর এত কৃপণতা করছেন? আমি তো ভেবেছিলাম আপনি ভদ্রলোক, কিন্তু এখন তো দেখছি আপনি 2 নম্বরই লোক। দেখাশোনার সময় তো বেশ বললেন আমি আমার একমাত্র মেয়েকে অনেক কিছুই দেব, আর সেই আশা নিয়েই তো আমি কথাটা এগিয়েছিলাম। কিন্তু এখন তো দেখছি এখানে সবকিছুই উল্টো হচ্ছে। এই বিয়েটা বন্ধ করো এখনই। এভাবেই বলতে বলতে পয়লান বাবু অঝরে কাঁদতে থাকে। তাকে কাঁদতে দেখে সোমা আর থাকতে পারে না। সে বলে ওঠে, বাবা, তুমি আমার জন্য কেন এসব করতে গেলে? কে বলেছিল তোমাকে এসব করতে? বলো বাবা। আর হ্যাঁ চিত্রা দেবী, আপনি সত্যি মনুষ্যত্বের চরম সীমায় পৌঁছে গেছেন। বলুন, আপনি ভুলেই গেছেন যে আপনিও তো একটি মেয়ে, আর আপনার বাবাও আপনাকে একদিন কষ্ট করে বিদায় করেছিল। আর তখন যদি আপনার বাবাকে কেউ এভাবে বলতো, তাহলে ভাবুন তো আপনার কি হতো। একটা মেয়ে তার বাপের বাড়ির মায়া মমতা সবকিছু ছেড়ে সারা জীবনের জন্য আপনার বাড়িতে গিয়ে নিজেকে উৎসর্গ করে দেবে, আর তার উপরে যৌতুকের জন্য তার বাবাকে এরকম শুনতে হবে। ছি, আমি নিজেই এই বিয়ে করতে চাই না। চলে যান আপনারা। দিদি, আপনি এরকম করবেন না। মেয়ের বিয়ের জন্য আমি যতটা পেরেছি করেছি, ঘর বাড়ি সমস্ত কিছু বিক্রি করে দিয়েছি। এখন আপনারা অস্বীকার করলে আমি কি করব বলুন? আমার তো বেঁচে থাকার কোনো মানেই থাকবে না। দয়া করুন দিদি। হ্যাঁ সোমা, তুমি ঠিকই বলেছো। আর এমনিতেও তোমার কথাবার্তা শোনার পর মা এই বিয়েতে অস্বীকার করলেও আমি তোমাকে বিয়ে করেই যাব। আসলে আমরা চাইলেই এই জঘন্য সমাজকে পরিবর্তন করতে পারি, যৌতুক মুক্ত সমাজ করতে পারি। তখন দেখবে কোনো বাবাই তার মেয়েকে আর বোঝা মনে হবে না, আর ঘর বাড়িও বিক্রি করতে হবে না। সেদিন শুধু সঞ্জুই নয়, চিত্রা দেবীও তার ভুল বুঝতে পারে। সে সকলের কাছেই, আর বিশেষ করে পয়লান বাবুর কাছে ক্ষমা চায়। তারা কোনো যৌতুক সামগ্রী না নিয়েই বিনা যৌতুকে সোমাকে বৌমা করে বাড়িতে নিয়ে যায়। আর তাদের এই সিদ্ধান্তে পয়লান খুবই খুশি হয়। বিয়ের পর সবকিছুই ঠিকঠাক হয়ে যায়। চিত্রা দেবীও সোমাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসতে থাকে। এভাবেই তারা হাসি খুশি শান্তিতে বসবাস করে।